যাই হোক, এবারে আরেকটা প্রশ্ন, আরেকটা জায়গায় আলোচনা করি। খুব আলোচনা ভালো হচ্ছে মনে হচ্ছে। দর্শকরাই বলবেন যে আপনাদের কেমন লাগছে। এবং আগেও বলেছি যে ওর কিন্তু নিজস্ব একটি স্টুডিও রয়েছে, প্যারামাউন্ট বিউটি পার্লার অ্যান্ড স্টুডিও। বিজ্ঞাপন নয়, বলবো ওকে যে ওর কাজটাকে সম্মান জানানোর জন্যই বলবো। যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করতেই পারেন। অবশ্যই স্ক্রিনে ওর নাম্বার আমরা দিয়ে দেব। আপনাদের যে কোনো বিউটি প্রোডাক্টের জন্য বা বিউটি ট্রিটমেন্টের জন্য, তাই তো? একদম, প্রত্যেককে আমন্ত্রণ থাকলো। হেয়ার অ্যান্ড বিউটি ট্রিটমেন্টের জন্য কিন্তু অবশ্যই ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো এবারে এই যে কাজ করতে যাওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, সহকর্মী বা বলবো যে সহপথের কি বলা হয়, সতীর্থ সবাই, তাদের সাথে কখনো কোনো কন্ট্রাডিকশনের জায়গা তৈরি হয়েছে? হ্যাঁ, এটা তো হ্যাঁ আমার মানে একদম নর্মালি বেরিয়ে যাবেই। কারণ এই মুহূর্তে কিন্তু আমি একটা ছোট্ট করে বলি, আমি একটু বলা যেতে পারে একটু খুঁচিয়ে বলবো। হ্যাঁ অবশ্যই। এই মুহূর্তে কিন্তু যেহেতু বিভিন্ন মানুষের সাথে বিভিন্নভাবে কাজ করতে গিয়ে আমি কিন্তু অনেকের কাছেই বলে সেটা হচ্ছে বা শুনে থাকি যে ঋতপার এখন কিন্তু ফর্মাটা বেড়েছে, একটু অহংকার হয়েছে। কি বলবি এটা নিয়ে? আচ্ছা, আমি কিন্তু খুব একদম সরাসরি বলেছি যে আমি কিন্তু কিছু লুকাবো না, কিন্তু আমি খুব সহজ করে বলে দেবো। এটা আমি বলবো যে যারা বা যিনি বলছেন, অবশ্যই আমি আমার ভালো জিনিসটা করাবো আর খারাপ জিনিসটা করাবো না। এটা হলে পরে আমি নিজেই পিছিয়ে যাবো। আমি পেছোতে চাই না জীবনে, আজ চাই পেছোতে চাই না। কাজ কম বেশি হোক, কিন্তু পেছোতে চাই না মানসিকভাবে, তো একদমই না। তো যারা ভাবছেন যে কিছু পরিবর্তন এসছে, অবশ্যই যদি কখনো মনে হয় খুব ভালো লাগবে যদি আমাকে এসে আপনারা বলেন যে তোমার কিন্তু এটা ভুল, আমি একদম অ্যাকসেপ্ট করবো। আর যদি বলি আমার দিকের কথা, তো এটা বলতে পারি যে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো এই ভুল বোঝাবুঝিগুলো তৈরি হয়। এটা না সম্পূর্ণ না পার্সপেক্টিভ। আমি একদিক দিয়ে আমার দিক দিয়ে 6 দেখছি, তুমি তোমার দিক থেকে 9 দেখছো, বা আপনি 9 দেখছেন। তো হতে পারে সময়ের অ্যাডজাস্টমেন্ট, প্রথম কথা, যেটা আমার ব্যক্তিগতভাবে মানে আদালতে এসে নিজেকে সাফাই দেওয়ার জন্য যেটা আমি বলছি। আর যদি তারপরেও মনে হচ্ছে যে না, আমি কোথাও গিয়ে আমার অ্যাটিটিউড বেড়ে গেছে, আমি চাই না বাড়ুক, আমি খুব নগণ্য মানুষ, একদম খাটি খাই, একদম দিন আনি দিন খাওয়া মানুষ আমি। তো মনে হয় যদি কখনো, আর মনে হওয়ার আরেকটা বিষয় হতে পারে আমার, যেটা ব্যাক অফ দ্য মাইন্ড আমি হিসেব করে দেখেছি, সেটা হচ্ছে আড়ম্বরটা। এই যে আড়ম্বরটা, এই যে শাড়ি পরে সুন্দর করে প্রেজেন্টেবল, এই ভাইবটা কিন্তু অনেক সময় অনেক মানুষ বলে বাবা কদিন আগে ঠিকঠাক দাঁড়াতে পারতো না, তার আবার কত ভাব, মানে এটা কিন্তু আমি শুনেছি, আমার পাড়াতেই শুনেছি, আত্মীয়। হ্যাঁ, তো এই আর কি বিষয়, মানে যারা সাপোজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দিয়েই বলছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন ক্যামেরার সামনে আসবেন অবশ্যই প্রেজেন্টেবল হবেন। বাড়িতে হলে আমার মনে হয় এই যে গরম পড়েছে, যে গরম চলছে, যদি এসি অফ করে দেওয়া যায়, সব থেকে একদম পাতলা ফিল্ম ফিলে জামাটাই খুঁজবেন। তো আমার ক্ষেত্রেও আমি নিজের সাফায়ে বলতে চাই যে যারা ভাবছেন হয়তো আমাদের সঙ্গে সময়ের মানে পরিস্থিতিটা ঠিকঠাক চলছে না, মানে সময়ের আনাগোনাটা ঠিকঠাক নয়। আর আরেকটা হতে পারে যে এই আড়ম্বরটা দেখে মনে হচ্ছে যে না, এখন হয়তো এইভাবে কথা বলছে না, আপগ্রেডেশন চেষ্টা করছি, এটা ঠিক যে প্রত্যেক মুহূর্তে নিজেকে আপগ্রেড করার চেষ্টা করছি, সবার সাথে তো অবশ্যই কিছু থাকতেই হবে। এবার এই আপগ্রেডটা যদি মনে হয় যে অ্যাটিটিউডাল, আমি দিন আনা দিন খাওয়া মানুষ, আমি এটা বলতে চাইছি, আমি দিন আনা দিন খাওয়া। আর আমি তো আমি তো সমাজের জন্য কিছু করছি না, আমি তো যেটুকু যা কাজ করছি সম্পূর্ণ নিজের পেট চালানোর জন্য। তো আমার এই অহংকার আমি কাকে দেখাচ্ছি? হ্যাঁ, দেখানো যেতে পারে এই মুহূর্তে যাদের সাথে জড়িত, আমার বাবা মা, ভাই আর প্রেমিক, এদের উপরে অহংকারটা মানায় যে আমি কিছু করছি, দেখো আমি করছি, কারণ এদের উপর বর্তায়, রেজাল্টটা এরা পায়। বা সেই যা আর্নিং করছি বা যাই করছি না কেন, এদের সঙ্গে ঘুরতে যাচ্ছি, এদের সঙ্গে ভাবছি, বাদ বাকি তো কারোর সঙ্গে ভাবছি না, তাদের উপর আমি কেন অহংকার দেখাবো? আর যদি কেউ বা আমার থেকে ছোট বড় সমবয়সী কারোর যদি এটা মনে হয়ে থাকে, তো বলবো প্লিজ একদিন এসো, আমাকে ফোন করে এসো, শুধু চা খাবো আর জমিয়ে গল্প করবো।
আমি খুব কথা বলতে পছন্দ করি, এটাই। আর কি বলতে পারি, অহংকার টহংকার একদমই না গো, একদমই না। আরেকটা বিষয় কিন্তু জানতে চাইবো, যে ধর তো অনেক ছাত্রী রয়েছে, শুধুমাত্র ছাত্রীদেরই শেখানো হয় আর কি, এবং কালকে যদি এই যে এত ছাত্রী তোর ওখান থেকে তারা ট্রেন্ড হচ্ছে, শিখছে এবং ভালো শিখছে, কেউ যদি এই প্যারামাউন্ট বিউটি পার্লারের ঠিক সামনেই অনেক টাকা খরচা করে একটি পার্লার তৈরি করে, মানে পার্লার তৈরি করতে গেলে তো প্রথমে অনেকগুলো টাকার দরকার হয়, যে প্যারামাউন্ট বিউটি পার্লারের থেকে অনেক সেট আপ একটা সুন্দর গুছিয়ে করলো, একদমই তাই। হ্যাঁ, তো তখন ঋতপা রায় তার কেমন লাগবে? আর এই শিক্ষিকা ঋতপা রায়, বিউটিশিয়ান ট্রেনার বা মেকআপ ট্রেনার, আর ব্যক্তি ঋতপা রায়, এর ডিফারেন্টটা, এর মধ্যে কন্ট্রাডিকশন, দুটো প্রশ্ন একসাথেই রাখছি, বলতে সুবিধা হবে। সেক্ষেত্রে বলা যায় কষ্ট কি একদম লাগবে না অ্যাজ এ আর্টিস্ট হিসেবে? যদি বলি না, মিথ্যে হবে। আর্টিস্ট হিসেবে অবশ্যই লাগবে, কারণ আর্টিস্টদের আর কিছু থাকুক আর না থাকুক একটা প্রচন্ড খিদে থাকে যে আমি সবটা খাবো। এবার সেই অ্যাগ্রেশন থেকে তো এটা করা যায় না যে সন্তানের খাবারও খেয়ে নেবো, এটা হয় না। তো যখন ট্রেনার হয়ে যাচ্ছি, ট্রেনার হওয়াই যায়, আজ কাল চাইলে যখন খুশি হওয়া যায়, কিন্তু ট্রেনার হওয়ার আগেই মানসিকতা নিয়ে তোমাকে ট্রেনার হতে হবে যে আমি শিক্ষিকা, আমি শিক্ষা দান করছি, যাতে যাকে দান করছি সেও কাউকে দান করতে পারে, এবং সেই দানের মাধ্যমে সে যেন নিজেকে দাঁড় করাতে পারে। এ যেন একটা অদ্ভুত বলা যায় একটা প্রসিডিওর, যেমন মায়ের কোলে সন্তান আসে, মা কিন্তু আগে থেকেই জানে, যখন সে জেনে শুনেই মা হয়, যে তার দুগ্ধ কিন্তু সন্তান পান করবেই। তো ট্রেনার হিসেবে যখন আমি ঋতপা থাকবো, যখন দেখবো আমার অপোজিটে আমারই স্টুডেন্ট আছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আমার রীতিমতো গায়ে কাটা দিচ্ছে যে এর থেকে সাফল্য আর কিছু হতে পারে না। হয়তো সেই সাফল্যের রিফ্লেকশনটা শুধু কোনো একটা আত্মাই পাবে, কোনো একটা আত্মাই টের পাবে তার কি শক্তি, কি ক্ষমতা। আর হয়তো তার গুণগত বা আর্থিক যে রিফ্লেকশনটা, সেটা হয়তো খুবই সামান্য হবে, যখন শিখেছিল, যখন যে পারিশ্রমিকটা পেয়েছিল। কিন্তু শিক্ষকের যে রিফ্লেকশন, যে সরস্বতীর যে রিফ্লেকশন, শিক্ষক শিক্ষা আর হচ্ছে স্টুডেন্ট মানে ছাত্রী বা এদের মধ্যে একটা বন্ডিং থাকে, সেই বন্ডিংটাকে আমি সরস্বতী মানি। তখন না সাক্ষাৎ সরস্বতী আমার মনে হয় সেই দেবী আর কি উপস্থিত হয়। তো সেটার উপস্থিতি একজনই রিয়ালাইজ করতে পারে, ট্রেনার। তো ট্রেনার হিসেবে কিন্তু সেই দিনের থেকে গর্বের আর কিছু হতে পারে না, যদি ট্রেনার হিসেবে ধরি। এবার আসি আর্টিস্ট হিসেবে। আর্টিস্ট হিসেবে খিদে কিন্তু যদি আমার সেদিন ফুরিয়ে যায়, যদি আমি হিংসায় মন দিই, তাহলে আমার খিদে মিটে গেল। খিদে মিটে গেল অশ্রাব্য খাবারে, হিংসায় মিটে গেল খিদে। তো সেদিন যদি খিদেটাকে আরো বাড়িয়ে তুলি, যে নতুন কি আসছে। আর আরেকটা কথা দিনের শেষে মাথায় রাখতে হবে, যার যেখানে যাওয়ার সে সেখানেই যাবে। আমার দিন শেষে যদি মনে হয় আমি মায়ের কোলে যাব, মায়ের কোলেই যাব। আমার কাছে বাবা অপশান আছে, যদি মনে হয় বাবার কাছে যাব তো বাবার কাছে যাব। এইটা নিয়ে ভাবনা চিন্তা করে নিলে না নিজেকে পিছিয়ে পড়তে হবে, বরং আমি তো এগোবো। বরং আমি যদি একটা সেমিনার পাই, যে একটা সেমিনারে যাচ্ছি, সেখানে নতুন কোনো কালার লঞ্চ করেছে, আমি আমার স্টুডেন্টকে ডাকবো। বিদ্যা ভাগ করলে কমে না। আর সরস্বতী আর লক্ষ্মী তো দুজন বোন, তো ভাগাভাগিতে মনে হয় বেড়েই যায়। তো হ্যাঁ, আর্টিস্ট হিসেবে যদি মনের এক কোণে এক চিলতে 1% ক্ষত কি থাকবে না? থাকবে অবশ্যই। যদি ক্ষত না থাকে তাহলে আর্টিস্ট কি হলো? তো খিদে থাকবে, তবে সেটাকে কতদূর আমি এনকারেজ করব বা কতদূর তাকে সেটাকে প্রসার হতে দেবো, সেইটাও আমার ভেতরে থাকতে হবে। কারণ আমি তো ট্রেনার হয়েছি স্বইচ্ছায়, আমি তো এটা মেনে নিয়েই এগোতে হবে। তো যদি আমার অপোজিটে কেউ করতে চায়, আমার তো ভালো লাগবে। হ্যাঁ, আর্টিস্ট হিসেবে 1% অবশ্যই থাকবে, একটা মনে হবে যে আমার কি হবে। তবে আমি তো শিক্ষিকা,
যতগুলো জনকে মানে শেখাচ্ছি, যতগুলো মেয়েকে, বা এ লাইফ টাইমে এতদিনে মাত্র 2জনই আমি মেল আর কি ক্যান্ডিডেট পেয়েছি, বাদ বাকি সব ফিমেল ক্যান্ডিডেট। তো আমি তো শিক্ষিকা, আমি তো হাত ধরে ইন্ট্রোডিউস করিয়েছি, সবটা শিখিয়েছি। তো এই যে 1%-এর যন্ত্রণা, এইটাকেও কীভাবে নির্মূল করতে হবে, এই যন্ত্রণাও যেন আমার ভগবান আমাকে আশীর্বাদ করে, বা ওই কেউ একজন আমাকে ঈশ্বর মানে আমাকে যেন সেই ব্লেসিংটা দেয় যে আমি যেন সেই যন্ত্রণাটাও কীভাবে উপশম করতে হবে সেটা যেন নিজেও শিখতে পারি, তাকেও শেখাতে পারি, ব্যাস এইটুকুই। আচ্ছা, কাকলি রায়, তাই তো? হ্যাঁ, কাকলি রায় শিক্ষিকা, হ্যাঁ, ঋতুপাড়ায় ছাত্রী, একদম। কাকলি রায় মা, ঋতুপাড়ায় সন্তান। হ্যাঁ, 100%। কাকলি রায়ের একটি স্যালুন আছে, হ্যাঁ, দীর্ঘদিনের প্রচেষ্টা এবং তার ঘাম রক্ত এক জায়গায় করে সেটাকে তৈরি করেছে। 25-26 বছর, 25 থেকে 26 বছর। তার জন্য তাকে অনেক অনেক কথা শুনতে হয়েছে, অনেক রকম, মানে সেই সময় একটি ভদ্র ঘরের বউ পার্লার করবে, পার্লারে কাজ করবে, এটা যেন মেনে নেওয়া খুব চাপের ছিল, এবং তার জন্য তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে পরিবার, বাবা, এটা স্বাভাবিক। তবু সে কিন্তু তার সব থেকে বড় বিষয় যে তার হাজবেন্ড তাকে ভীষণ সহযোগিতার ফলে সে হয়তো করছে। আচ্ছা, এবার ঠিক কাকলি রায়ের সেলুনের সঙ্গেই ঋতুপা রায়ের বিউটি স্টুডিও, একদম। এইখানে দাঁড়িয়ে কাকলি রায় অ্যাজ এ আর্টিস্ট, অ্যাজ এ টিচার, ট্রেনার, ঋতুপা রায়ও আর্টিস্ট অ্যান্ড ট্রেনার, কন্ট্রাডিকশনটা কি আছে? কন্ট্রাডিকশন যদি বলি, কন্ট্রাডিকশন কি হয়, 100% হয়, মুহূর্তে মুহূর্তে হয়, বাট এটাই সব থেকে বেশি এনজয়ের। মানে আমার অডিয়েন্সকে আমি এটাই বলবো যে কন্ট্রাডিকশন মুহূর্তে মুহূর্তে চলে, এবং দিন শেষে গিয়ে বা দিন শুরুতে গিয়ে এটা তো আমাকে মানতেই হবে যে আমার উৎস কি। তো আমার উৎস কিন্তু কাকলি রায়, আমার মা, যে 25 বছর ধরে আমাকে একটা জিনিস শিখিয়েছে যে তোমাকে কিছু করতে হবে। তো সে জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, পাশাপাশি মানে আমি তো বলবো কাকু একটা বড় প্রশ্ন অ্যাভয়েড করে গেল যে মায়ের বিজনেসই ভাঙিয়ে খাচ্ছি, এটা তো আমাকে অনেকে ডিরেক্ট বলেছে, ইনডাইরেক্টে বলেছে। আমি আরেকটু পরে যাও, ভালোই হলো, বুঝি আমি প্রশ্নটা করতাম। আচ্ছা, তো যাও, আমি দুটোকেই অ্যামালগেট করেই বলছি। তো এই প্রশ্ন বহু শুনেছি, ওর কি পারতো, মায়ের সাজানো বাগানে একটু ফুল গাছের চাষ করছে। তো হ্যাঁ, মায়ের সাজানো বাগানে ফুল গাছের চাষ করছে, মায়ের সাজানো বাগানে সন্তানই চাষ করবে, এটাই নিয়ম। তো এখানে তো কোনো রকম লজ্জা বা এখানে কিছুই নেই, না, একদমই লজ্জা না। আমি সত্যি বলছি, আমার মা আছে বলে আমি আছি। না না, যে ভদ্রলোকটি বলছেন তিনি যে বাড়িটায় আছেন, হয় তার বাবার দেওয়া বাড়ি, না হলে তার মায়ের দেওয়া বাড়ি, না হলে তার স্বামীর দেওয়া বাড়ি, তার কি সেও তো এই পরিচয় পরিচিত। একদম। আর সন্তান তো বাবা মায়ের নামেই পরিচিত। একদম একদম। আর আমি নির্দ্বিধায় স্বীকার করতে পারি যে হ্যাঁ, আমার মায়ের সাজানো বাগান, কিন্তু যখন মা সেই বাগানটা পরিচর্যার দায়িত্ব আমার উপর দিচ্ছে, তো তার এক্সপেকটেশনটা, মায়ের এক্সপেকটেশন মানে মা হিসেবে বা এজ এ ট্রেনার হিসেবে তো আছেই, কিন্তু আমার ওপর দায়িত্ব কিন্তু তখন 100-র উপর 200%। কারণ এক্ষেত্রে আমি একটা তুলনা টানছি, আমি অত উন্নত মানের বা অত উন্নত মানুষ নই, বা কর্মের দিক থেকে আমি মনে করি না আমি অত উন্নতি করতে পেরেছি। যদি বলি আলিয়া ভাট, তা আলিয়া ভাটকে আমরা সবাই চিনি। তো অনেকেই বলে নেপোটিজম, এরকম বহু শব্দ আমরা শুনে থাকি। নিজের আদালতে এসে এই কথাটা বলবো যে আলিয়া ভাটের মতো বহু সন্তানই কিন্তু এসছে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো আমাদের ইন্ডাস্ট্রিতেও বহু সন্তান এসছে যারা মায়ের সাজানো বাগানে ফুল চাষ করে আমার মতনই, তো মালি। তো সেক্ষেত্রে দায়িত্ব কিন্তু আমাদের আরও কিন্তু 10 গুণ বেড়ে যায়। আমি যদি প্রথম একদম নিউ কামার হতাম, যে প্রথম নিউজ স্টার্ট করছি, ফেল হলাম, আমাকে কেউ আঙুল তোলার ছিল না। কিন্তু যখন এইটা মার মাধ্যমে আমার উপর বর্তায়, তখন যেন আঙুলটা দুজনের ওপর ওঠে, তো তখন ভারটা না দ্বিগুণ থাকে। তো আলিয়া ভাটকে এইখানে আমরা আলোচনা করছি বা দেশের সব জায়গায় আলোচিত হচ্ছে একটাই কারণে, কারণ আলটিমেটলি সে কাজটা মন দিয়ে করে। ভালো খারাপ দিনের শেষে এক একজনের চোখে এক এক রকম, মানুষ মাত্রই সেটা ডিফারেন্ট হবে। তো আমিও সৎভাবে এটুকু বলতে পারি আদালতে এসে যে চেষ্টা করছি,
চেষ্টা করে যাব। হ্যাঁ, মায়ের বাগানেই ফুল চাষ করছি, একদম গর্বের সহিত বলছি। আর খুব ব্লেসড যে মা বিশ্বাস করেছে। আর কন্ট্রাডিকশন রইল বা কি, মা শিক্ষক, আমি ছাত্রী ছিল, বরাবরই এটা ছিল। আবার ছোট থেকে এটাও ছিল, সেটা তখন খেলার ছন্দে ছিল, এখন অনেক বাস্তব ক্ষেত্রেও হয়ে যায় যে আমি শিক্ষিকা, মা ছাত্রী। তো আমাদের দুজনের কোনো অসুবিধে হয় না। হ্যাঁ, অসুবিধে হয়, এই খেতে বসলাম, রাগ হয়েছে, কথা বললাম না, তখন যখন পাতে নুনটা দরকার হয় বা লবণটা দরকার হয়, দাও দাও লবণটা দাও, তো এরকমভাবেই মিটে যায় একদম দৈনন্দিন কালে। আর সেই ব্যাপারটা দুজনের ভেতরেই খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা দুজন যাই করি না কেন, দুজনেই কোথাও গিয়ে দুজনের প্রেমিকের জন্য করছি, কোথাও গিয়ে প্রেমিকটা যেন এক। এবং অদ্ভুত, যদি এটা শুনতেও খুব অবাক লাগে, মার মেয়ের প্রেমিক এক, মানে হ্যাঁ, মা মেয়ের প্রেমিক এক কাজ। কোথাও কোনো দিক থেকে দেখতে গেলে স্যুটবুট পরা মেকআপ, আর কোনো দিক থেকে পাঞ্জাবি পরা স্যালন। তো আলটিমেটলি মানুষটা কিন্তু, বা সেই কাজের পরিসর বা সেই বর্গক্ষেত্রটা কিন্তু একটাই, প্রেমিকটা কিন্তু একটাই। তো দুজনের মধ্যে যাই ঝামেলা করি না কেন, সেই তাকে নিয়েই তো ঝামেলা। তো দুজনের মধ্যে কোনো স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করতে এই বিন্দুমাত্র কোনো সমস্যা হয় না। আসলে কি হয়, ও খুব সুন্দর একটা কথা বলল। দেখুন, এই শীতকাল আসছে, তো মোড়ে মোড়ে গোলাপের চারা বিক্রি হবে, প্রত্যেক দিন হাজার হাজার গোলাপের চারা বিক্রি হবে। খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, সেই 1000টি গোলাপের চারার ভেতরে 100টি গোলাপের চারা হয়তো বেঁচে থাকে, আর 900 চারা কিন্তু পরিচর্যার অভাবে শুকিয়ে যায়, বা ওইটাই তার যে ফুলটা ফুটেছিল ওটাই লাস্ট। তো ও খুব সুন্দর কথা বলল যে বাগানটা মায়ের বাগান, অবশ্যই মায়ের বাগান, বাবার সাজানো বাগান বা সব কিছুর উপরেই সন্তানের অধিকার, কিন্তু সে বাগানটাকে পরিচর্যা করা, তাকে নিয়মিত জল দেওয়া, দেখা, সুন্দর করে সাজিয়ে তোলা, এটা অনেক বড় কাজ। সেটা কিন্তু নিয়মিত করে যাচ্ছে। নিন্দুকেরা নিন্দা করবে চিরকাল, আপনি যদি নিন্দুকের দলে হন আপনিও নিন্দা করতেই পারেন, আপত্তি নেই, কারণ আপনার নিন্দা করার অধিকার সম্পূর্ণরূপে দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই নিচে লিখে দেবেন কমেন্ট বক্সে, খারাপ লাগলে সেটাও লিখবেন, আপত্তি নেই। একদম অবশ্যই, দুটোই। আমাদের স্টুডিওর কেউ আপনাকে 5 কথা শোনাবে না, বা আমার মনে হয় হ্যাপি বা ঋতপাও আপনাকে কি 5 কথা শোনাতে যাবে না, লিখে দিন আপনার যেটা মন লাগে। আচ্ছা, এই যে আমরা প্রায় অন্তিম দিকে এগোচ্ছি আস্তে আস্তে, অনেক কথাই হলো। হ্যাঁ, অনেক কথাই হলো। এই মুহূর্তে যদি একজন মেকআপ আর্টিস্ট বা মেকআপ বা ব্রাইডাল শিখতে গেলে তাকে কেমন নেওয়া হয়, রেমুনেশনটা কেমন নেওয়া হয়, তার সম্মানিকটা, রেমুনেশন বলবো না, সম্মানিকটা কেমন? শুনতে অনেকটা বিজ্ঞাপনের মতো লাগবে, কিন্তু অনেকেরই এটা থাকে যে আমি ঋতপার ওখানে শিখবো, প্যারামাউন্ট শিখবো, কিন্তু আসলে বাজেটটা কি, কত, কেমন কি, এটা নিয়ে অনেকেরই থাকে। এটা আমি বলবো যে অ্যাপ্রক্স একটা বাজেট, ফাইনালি দরকার নেই, অ্যাপ্রক্স একটা, কেন ফাইনালি তো বলা যায় না, একটা আইডিয়া দেওয়া হোক, বা কোনো রকম কোনো এই যে বাজেটের মধ্যে কোনো যে দুস্থদের জন্য কোনো ডিসকাউন্ট করা যায় কি না, বা কিছু সময় তো থেকে যাই, সবার ক্ষেত্রে থেকে যায়, কিছু অসহায় মানুষ থাকে যারা জীবনের জন্য কাজটা করে, তেমন কোনো অপশন আছে কি না, বা এর কী কী পদ্ধতি আছে। শুনতে বিজ্ঞাপনের মতো লাগলেও আসলে বিজ্ঞাপন তো সবটাই বিজ্ঞাপন। আমরা সকালে উঠে যখন ভালো পাঞ্জাবি পরে যাই, তখন আমি আমার নিজের বিজ্ঞাপনটা দিই। আপনি একটা ভালো শাড়ি পরে যান, তার মানে আপনি যে সুন্দরী, সেই বিজ্ঞাপনটা আপনি করতে করতে যান। ফলে পৃথিবীটা বিজ্ঞাপনেই চলছে। ফলে এটা আমাদের মনে হয়েছে যে ও যখন পার্লার থেকেই এসছে বা একজন মেকআপ আর্টিস্ট হয়ে কাজ করছে আপনাদের সঙ্গে, ফলে ওর কথা তো বলবে, বা শোনাটাও আমাদের কর্তব্য। নিন্দা করতে পারেন, আবারও বলি, নিন্দুকটা নিন্দা করবে, আপনিও করতে পারেন, তবু শুনে রাখুন, কাজে লাগতে পারে আপনাদেরও। তো এক্ষেত্রে বলা যায়, আমি যখন শুরু করেছিলাম, তো তখন আমার মনে হয়েছিল যে আমার নিজের তো প্রচুর প্রোডাক্ট নেই, আর এই ইন্ডাস্ট্রিতে প্রোডাক্টের দিনকে দিন চাহিদা বাড়ছে, তো স্বাভাবিকভাবে রেমান্ডারেশনও বাড়ছে, প্রত্যেকটা প্রাইস হাই হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল সেই সময় আমাকে যদি কোনো একটা কেউ ফারিস্তা টাইপ এসে সব যদি কিনে দিয়ে বলে যে তুমি কাজ করো, তোমাকে আমরা ঠেকিয়ে দিচ্ছি, আলাদিনের আশ্চর্য প্রদীপ, তো ভেবেছিলাম আসবে আসবে আসবে, তো সেটাও কেউ আনেনি। সময় আনে ওই আর কি, সময়কে একটু সময় দিতে হয়, সময়কেও একটু সময় দিতে হয়। তো
যেটা বিষয় আমি বলবো যে হ্যাঁ, আমার স্টুডিও আছে, আমার প্যারামাউন্ট বিউটি স্টুডিও কাম স্যালন। দুটো কোর্সই হয় সেখানে, স্যালনের আলাদা একটা কোর্স হয় এবং মেকআপের আলাদা একটা কোর্স হয়। যারা এই মুহূর্তে দেখছো বা শুনছো, যারা ভাবছো যে আমার আয়ত্তের বাইরে বা আমি চাইছি, তো একটা কথা বলতে পারি যে কোনটা আয়ত্তের ভেতরে কোনটা আয়ত্তের বাইরে, জলে নামলে পরে তাপমাত্রা কিন্তু বোঝা যায়। জলে না, হ্যাঁ, গভীরতা বোঝা যায়। তুমি যদি জলে নাই নামো তাহলে কি করে বুঝবে? আর রইল বাকি এই হেজিটেশন যে আমার তো অত টাকা নেই, বা আমার তো সেই রেমান্ডেশন দেওয়ার ক্ষমতা নেই, বা আমি কিনতে পারবো না। আমি অন্য কে কি করে জানি না, আমি আমার দিক থেকে বলতে পারি যে আমার সময় তো আমি চেয়েছিলাম কোনো একটা হাত, তো সেই হাতটা সোজা পথে না এসো, আমার বাবা মার যে সাপোর্টটা আমি পেয়েছিলাম, যে 100-200 সাপোর্ট, সেটা একটা অনেক বড় হাত। তো সেরকমভাবে আমি চাইছি, আমার তো এখনো সন্তান নেই, তো যদি কারোর মারফত সেই হাতটা বাড়ি দিতে পারি তাহলে আমি আনন্দ পাবো। এর থেকে বেশি আনন্দের আর কিছু হতে পারে না, যে অ্যাটলিস্ট নিজে যে আলাদিনে আশ্চর্য প্রদীপ খুঁজছিলাম সেটা যদি কোনো অংশ হতে পারি। তো যারা চাইছো তাদেরকে বলবো, যদি ইচ্ছে থাকে কাজ শেখার তাহলে চলে এসো, আমার কাছে চলে এসো। টাকা পয়সা, রিমান্ডেশন, মাসে কত টাকা দিতে হবে একদমই নগণ্য। আর কারোর যদি এরকম মনে হয় যে আমি দিতে পারবো না কিন্তু আমার শেখার ইচ্ছে আছে, এবং সে নিজের উপর খুবই মানে ভরসা করতে পারে, সে আত্মবিশ্বাস আছে যে আমি কিছু করতে পারবো, তো আমি বলবো তোমরা কেউ ভাবনা চিন্তাই করো না, তোমরা সরাসরি চলে এসো। এই কথাই থাক যে আমার কাছে কাজ শেখার পরে আমার সঙ্গে কাজ করে আমাকে আমার মানে শিক্ষার আর কি, যেটা কি বলে দক্ষিণা, গুরু দক্ষিণা, সেটাই ভাবে হোক। আর যাদের ক্ষমতা আছে, যারা ভাবছে না আমি পারবো, তো তাদের ক্ষেত্রে বলতে পারি কোটি কোটি টাকা চার্জ করি না, একদমই খুব সামান্য একটা বিষয়। আমরা এসেই কথা হ্যাঁ, এভাবে তো বলা যায়ও না, বলাও যায় না। তো আসুক, কাজ দেখুক, মেয়েদের আসলেই যে শিখতে হবে এটাও না, আরো 5টা মেয়ে কাজ করছে, তাদের কনফিডেন্স লেভেল সবটাই দেখি আমরা। এসো স্টুডিওতে, চা খাওয়া যাবে, আড্ডা মারা যাবে। তো এই যে বিভিন্ন অনুষ্ঠান, পুজো আছে, বাঙালি দুর্গাপুজো বড় উৎসব সামনে আসছে, উইডিং, এই যে বিভিন্ন অনুষ্ঠানের সময় আমরা তখন মানুষেরা সাজবে বলে, যারা মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান, তাদের সাজাগোজাটা তাদের পরিবার আর থাকে না। যেটা শুরুতেই বললাম, যেমন করে আমরা জানি অষ্টমীর দিন আমাদের বাঙালির বাড়িতে একটু লুচি হবে, একটু ছোলার ডাল হবে, আমরা সবাই মিলে একসঙ্গে খাবো, সবাই আসবে। তো সেদিনটাও দেখা যাচ্ছে যে লুচিটা হয়তো হয় খাওয়া, কিন্তু অন্য একজনের বাড়িতে, নিজের বাড়িতে হয় না। নবমীর দিন বাড়িতে একটু মুরগি হবে, খাসি হবে, বাঙালি মানেই চেষ্টা করে একটু খাসি কিনে আনতে, যতই অভাব থাকুক তবু একসঙ্গে বাড়ির সবাই মিলে খাবো, এটাই তো বাঙালির আনন্দ। কিন্তু দেখা যায় সেদিনও ঠিক মতো বাড়ি আসা হয় না, যে দুপুরের খাবারটা হয়তো খাসি কোনো বাড়িতে হচ্ছে, কিন্তু কারোর বাড়িতে সেটা নিজের বাড়ির, নিজের মায়ের হাতের হোক বা বাড়ির একসঙ্গে হয় না। এটা কতটা যন্ত্রণার, কি মনে হয় সেই সময়গুলো? বা রাত্রে কাছের মানুষজনদের সাথে ঠাকুর দেখতে বেরোবে, সবাই অপেক্ষা করছে, বৌদির যে ম্যাম বা বৌদির মেকআপ করতে ডাকা হয়েছে তার মোটেই হচ্ছে না, তার কিংবা দিনের শেষে সব হলো, পেমেন্ট করার সময় বলছে যে তো কি করলে, ঠিক এর থেকে অমুককে দিয়ে সাজালে ভালো হতো, এটা যেন মুখের উপর বলে দেওয়া। এই সময়গুলো কিভাবে এই সময়কে পার করতে হয়, এইটা বলতে বলবো যে যারা আমাদের ক্যামেরার সামনে রয়েছেন, অনেকেই ভেঙে পড়েন, তোর থেকে ওকে দিয়ে কাজ করলে ভালো হতো, এই যে নতুন যারা, তারা ভেঙে পড়ে এই কথাগুলোতে। এইগুলোকে কিভাবে তুই ওভারকাম করেছিস বা করে চলেছিস আজও? এটা আমার ক্ষেত্রে এটা একটা পুরোটাই প্র্যাকটিস। বলবো না যে দিনের শুরুর দিকে বা যখন কাজ শুরু করেছিলাম সেইবার পুজোটা খুব স্মুথ ছিল। আমার মনে পড়ে সেবার পুজোতে আমার সব বন্ধু বান্ধবীরা অষ্টমীর দিনকে একটা জায়গায় গেট টুগেদার হচ্ছে, তারা বিভিন্ন জায়গায় চাকরিরতা, কেউ আলাদা জায়গায় বিজনেস করে এসছে, তো তারা এক জায়গায় হচ্ছে, আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া, এত দিন পর দেখা, আবেগ,
সবার যে সময় দেওয়া, যে 8টায় আসতে হবে বা 9টায় আসতে হবে, হ্যাঁ সেই প্রথম পুজোটা খুবই যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু আবারও বলবো প্র্যাকটিস। আর দিন শেষে বলবো প্রেমিকের থেকে তো মন কেউ আর ভোলাতে পারে না, তো এটা প্রেমিক, আমার কাছে প্রেমিক, তো আমার প্রেমিকের থেকে বেশি বন্ধুদেরকে জায়গা দিতে পারলাম না, সরি যারা দেখছিস তাদেরকে সরি, পারিস না সামনে দেখা হলে, কিন্তু এটাও ঠিক যে প্রেমিক, আর তার থেকেও বড় কথা দ্বিতীয় প্রেমিক, এবং বিভৎস বিশ্বাসের জায়গা, যে বিশ্বাস পাইনি, মানে একুল ওকুল কেঁদে বেরিয়েছি, কিন্তু যে বিশ্বাস পাইনি সেই বিশ্বাসের জায়গা আমার কাজ, আমার প্রেমিক। তো আমার কাজ আমাকে দুঃখ দিয়েছে, যেমন একটা প্রেমিক দুঃখ দেয়, তো সেটাও একটা যন্ত্রণা, সেই যন্ত্রণাটা না মানে আত্মস্থ করা একটা অন্যরকম শান্তি। না, প্রেমিকের দুঃখ দেওয়াটা কিন্তু অনেকটা বেশ বলা হয় রোমান্টিকতা, কিন্তু হ্যাঁ ওই সেম রোমান্টিসিজম এটাকে প্র্যাকটিসে আনতে হবে। তুমি যদি প্রেমিক ভাবো তাহলে প্র্যাকটিসে আনতে হবে। তো একটা রোমান্টিসিজম কাজ করে, এখানেও করে। প্রথম যে পুজোটা কাটাতে পারিনি সেই যে আফসোসটা এখন মনে হয় না, এখন মনে হয় যে বাবা আবার যেতে হবে ওখানে আবার সময় দিতে হবে আমাকে, এটা আমার মনে হয়। কারণ ব্যাক টু ব্যাক আমাকে পরের দিন সকালবেলা, নবমীর দিন সকালবেলা আমাকে একদম প্রেজেন্টেবল হতে হবে কিন্তু, এবং ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা ক্লায়েন্টকে আমাকে সেমভাবে অ্যাটেন্ড করতে হবে। তো আর আরেকটা বিষয় যেটা আসে যে এই পুজোটা চলে গেল, যে কোনো কিছুতে প্র্যাকটিস তৈরি হলে না আবেগটা কমতে থাকে। যেমন আমরা যেমন ক্রিসমাসটা নিয়ে অতটা বদার করি না বাঙালিরা, আমরা বা দুর্গা পুজোটা নিয়ে বদার করি। তো আমার জীবনে যেহেতু আমি একটু আলাদাভাবে পথটা বেছে নিয়েছি, আমি মানে শুরু থেকে এটা ক্লিয়ার ছিলাম যে যখন আলাদা পথ বেছে নিচ্ছি তখন আলাদা রকমই হবে। নিজে যখন প্রেমিক পছন্দ করেছি তখন বিয়েটা নিজেকেই করতে হবে, তো কেউ ঘটা করে আর কি করে দেবে না। তো ঠিক এরকম সাথে ভালো মন্দ আমাকেই জীবন কাটাতে হবে। হ্যাঁ, ভালো মন্দ খারাপ ভালো সব নিয়ে আমাকেই কাটাতে হবে। আর যে প্রশ্নটা কাকু করলেন যে তোমার থেকে অন্য কারোর কাছে রেডি হলে বেটার হতো, তো এটাও একটা পার্ট। আমি একটা বস্তু থাকবে তার ছায়া থাকবে না হয় না, তো ছায়া তো থাকবেই, সেটা নিয়েই চলতে হবে। তো কখনো যদি আমার ক্ষেত্রে কোনো ক্লায়েন্ট আমাকে এরকম বলে থাকেন, তো আমি হ্যাঁ শুনতে তো খারাপ লাগেই, এটা তো একদম ঘটনা, কিন্তু আবার তখন নিজের যদি দেখি সেই মার্জিন পয়েন্টটা ব্রেক হচ্ছে, নিজের সেই কনফিডেন্স লেভেলটা ব্রেক হচ্ছে, আমি সাথে সাথে আরও 5টা ক্লায়েন্ট যারা আমাকে ভালো বলেছিল তাদের কথা মনে করি, এবং নিজেকে বারবার আত্মস্থ করি, আমার তো প্রেমিক হতেই পারে, হয়েছে রুষ্ট কি আছে, মানিয়ে নেব, গুছিয়ে নেব, সংসার তো করতে তো হবেই। তো এইটা একটা বিষয় কাজ করে। আর রইল বাকি ক্লায়েন্ট যদি এরকম বলেও থাকে, আমার মনে হয় না যে এতটাও খারাপ লেগেছে যে একদমই বর্জন করে দেয়া যায়। হ্যাঁ, হাত বদল করা যায়, হাত বদলটা দরকারও মানুষের, কারণ আমি একা কাজ করবো আর কেউ কাজ করবে না, এটা খুব চাইল্ডিশ, এটা একদম মানা যায় না। কারণ আমার থেকেও তো এক্সপিরিয়েন্স অনেকে আছে, তারা যদি ভেবেই নিতেন বা ভাবতেন যে আমরাই কাজ করব, এদেরকে এন্ট্রি দেবো না, এদেরকে সুযোগ দেবো না, তা তো আমরাই কাজ করতে পারতাম না। তো আমাকে তো এটা মেনে নিতে হবে যে নতুনরা আসবে, আমার সমসাময়িক যারা আছে তাদের কাছেও মানুষ যাবে, এই তো। আবার কি কোনো ক্লায়েন্ট যখন বলে এর থেকে কাকলিরাই অনেক ভালো কাজ করে, যদি কখনো কেউ বলে, বহু মানুষ বলে, তখন কেমন লাগে? তখন প্রথম দিকে মনে হতো না আমি বেশি ভালো পারি, বলছে না কেন আমাকে, আমি বেশি ভালো পারি। কিন্তু এখন মনে হয় যে বয়সটা তো এগোচ্ছে, এক্সপিরিয়েন্সও এগোচ্ছে, বুঝতে পারি 25 বছরের স্ট্রাগলটা কি, মাত্র 5 বছরে তার 25 বছরটাকে কভার করা যায় না। তো যে মানে সৌরভ হয় সে সৌরভই হয়, যে সচিন হয় সে সচিন হয়, তাদের জার্নি আলাদা হয়। তবে এটা বলতে পারি ছোটবেলায় মনে হতো মাকে প্রশংসা করলো, আমাকে করলো না, আন্টিটা মাকে বেশি ভালোবাসে, বাট এখন মনে হয় ঠিক করে, যেটার যে দর সেটা দেওয়া উচিত, না দিলেই সেটা তো নিজেদেরই ব্যর্থতা হয়ে যায়। আর তা এখন আর একটা জিনিস বুঝতে শিখেছি যে আমার মা, মানে অহংকারটা করি অন্যভাবে, অহংকারটা ওইভাবে মনে হয় না। ছোটোর দিকে মনে হতো, যখন কাজের শুরুর দিকে ছিল তখন মনে হতো না, এটা একদমই ডিনাই করলে না খুব মিথ্যে বলা হয়ে যাবে ক্যামেরার সামনে। তো এটাই বলবো। প্রতিযোগিতা কার সাথে? প্রতিযোগিতা কার সঙ্গে? প্রতিযোগিতা না, এই যে কাজটা করছি সেটাই প্রতিযোগী আছে, অবশ্যই
প্রতিযোগিতা চলে অবশ্যই, কিন্তু আমি না ভাবি যে মাঝে মধ্যে এ আমার প্রতিযোগী। তারপর না আমি জানি না কেন আমার একটা আমি স্টেবল এই দিক থেকে হতে পারি না যে আমার এক্স্যাক্ট এ আমার প্রতিযোগী বা এ আমার প্রতিযোগী। আমার যেন দিন শেষে মনে কি মানে ঠিক হলো না, মানে এর সঙ্গে প্রতিযোগিতা করছি কিন্তু হলো না। মানে এই হলো নাটা কেন আমি বহুদিন ভেবেছি যে আমাকে এগোতে হবে, এর থেকে এগোতে হবে, ওর থেকে এগোতে হবে, ভাবতাম, নিঃসন্দেহে ভাবতাম এর মতো কাজ করতে হবে। সেক্ষেত্রে কারোর ক্ষেত্রে ইনফ্লুয়েন্স হতাম, কারোর ক্ষেত্রে মনে হতো যে আমার থেকে বেশি ভালো কাজ করে বা একে প্রশংসা করে। কিন্তু দিন শেষে এসে যখন আমি আমার নিজের কিছু পুরনো কাজ দেখি, প্রথম দিককার কাজ দেখি, আজ থেকে 3 থেকে 4 বছর আগেকার কাজ দেখি, তখন নিজেকে মনে হয় ইস কারা আসতো, বিশ্বাস করতো, ভালোবাসতো তোকে, আর কিচ্ছু না, ঋতপা তোকে ভালোবেসে আসতো, মানে এইটা তুই কাজ করিস, মানে এইটা তোর মার্জিন ছিল। মানে এই প্রশ্নগুলো না রাত্রিবেলা নিজেকেই যেন নিজে একটার পর একটা করতে থাকতাম। তো তখন গিয়ে মনে হয় যে আমার অপোনেন্টে যে আমাকে বলছে সেই যেন আমার বড়সড় প্রতিযোগী। কোথাও গিয়ে যেন নিজের বিবেকটাই বড়সড় প্রতিযোগী হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে এসে। নিজের সঙ্গে নিজেরই, কালকের সাথে আজকের। হ্যাঁ, মানে কালকেও যে কাজটা করে এসছি আমি, আমার এক বান্ধবীরই কাজ ছিল, আজকে সকালে যখন ছবিগুলো আমি পোস্ট করছি, আমার যেন নিজের কাছে ও খুবই ভালো মানুষ, খুব ভালো মেয়ে, কিন্তু ওর পছন্দ হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আমার যেন মনে হচ্ছে আপ টু দ্য মার্ক হয়নি। এই যে প্রতিনিয়ত কাজ করার সময় মনে হয় ভীষণ ভালো করে এলাম, হ্যাঁ, কিন্তু পরে মনে হয় যে দেখতে আরো ভালো করা দরকার ছিল আমার। কিছুদিন যাওয়ার পর মনে হয় যে ঠিক যেটা চেয়েছিলাম ঠিক সেটা ফোটাতে পারিনি। এটাই খিদে, হ্যাঁ, এটা একটা খিদে কাজ করে। নিজের সমালোচনা নিজের সঙ্গেই হয়, আমার মেয়েদের সঙ্গে হয়, মায়ের সঙ্গে হয়। এবারে শুনবো তাহলে প্রতিযোগীও জানলাম, মায়ের সঙ্গে লড়াইটাও জানলাম, সমস্তটাই জানা হলো মোটামুটি, ব্যক্তিগত বিষয়গুলো আলোচনা হলো। বাবা কতটা সহযোগী? বাবা, মা এবং মেয়ের মধ্যে যে লড়াই, এর মধ্যে বাবা কোন পক্ষ নেয়? বাবার ক্ষেত্রে বিষয়টা হয়ে দাঁড়ায় খুবই চ্যালেঞ্জিং, এটা বলতেই হয়, ভীষণ চ্যালেঞ্জিং। কারণ আমার সঙ্গে নয় এক টেবিলে বসা যায়, কিন্তু খাবারটা তো সার্ভ বই করছে, তো এটা একটা বড়সড় যুদ্ধ। তো সেখানে একটা মধ্যস্থতা দেখি আমি ইদানিং দেখছি একটা মধ্যস্থতা চলে, যে কখনো সেটা যখন একদম পিক মোমেন্টে থাকে তখন সেটা আমার কাছে এসে বলা হচ্ছে যে তুমি ঠিক, একদম তুমি ঠিক। আবার যখন মায়ের কাছে যাওয়া হচ্ছে তখন তুমি ঠিক। তারপর যখন দেখা যাচ্ছে ব্যাপারটা পুরোপুরি সামনে আসছে, তুমি কাকে বলছো ঠিক? বলছে আমি তখন নিজেকেই বোঝাচ্ছিলাম যে তুমি ঠিক, ওরা বল তুমি ঠিক, মানে বিষয়টা এরকমই হয়। এরকম। তো আমার ক্ষেত্রে যে সাপোর্টটা দিয়ে রেখেছে, সেক্ষেত্রে এখন দাঁড়িয়ে মা মেয়ের মধ্যে যে ইয়েটা লেগে থাকে, অনেক সময় ইগনোরও করে, ম্যাক্সিমাম সময় ইগনোর করে, তোদের হয়েছে তোরা বুঝে না, এরকম টাইপেরই। তবে যে সাপোর্টটা আমাকে আজ থেকে 5 বছর আগে করে রেখেছিল, তার জন্য তো বাবা মার কাছে তো কৃতজ্ঞ বলাটাও, কৃতজ্ঞ শব্দটা খুব ছোট হয়ে যায়, মানে খুবই অল্প হয়ে যায়, ওজন কমে আসে। তো যে সাপোর্টটা বা যে বিশ্বাসটা রেখেছিল, আজকে আমি হ্যাপি, আজকে আমি অপূর্ব, আজকে তুই হ্যাপি, এটাও বাবা মায়েরই। একদম একদম। তাহলে এর থেকে বড় দান তো আর কিছু নেই না। কি কাজ করছে এটা না, কিন্তু তারা আমাকে তৈরি করেছে, আমাকে তারা এনেছে, এটাই সব থেকে বড় ব্যাপার। আর বাড়িতে মেয়ে থাকলে পরে তো বাবাদেরকে করতে আমি নিজেও তুমি অনুভব করি। হ্যাঁ, আমারও 2টি মেয়ে এবং তাদের একটি মাত্র মা, ফলে এ তো আমি কোন দলে যাব? 3টে বিরোধী পক্ষ। আসলে বাবারা চিরকালই কিন্তু গোবেচারা। মেয়ে থাকলে তারা মেয়ের দিকে সবসময়, বাবারা মেয়ের দিকে আগে দেখে, যাই করুক এক্ষেত্রে দাঁড়িয়ে তোর মা দেখবে, তোর মা বলবে, কিন্তু তা নয়, বাবারা সবসময় মেয়েদের দিকে। একদম এটাই। তারপরে কি হয়, গৃহশান্তি রক্ষার্থে সে তার স্ত্রীকে কিছুটা ময়াম দেয়, ফাইনাল সাবমিশন না ময়াম দেয়, কিন্তু বাবারা সবসময় মেয়েদের পক্ষে সাপোর্ট করে। এবারে আমরা শেষের দিকে এগোবো। এই যে কাজ করতে গেছিস বিভিন্ন জায়গায় দিনে রাতে, কোনোরকম কোনো বেশ মজার ঘটনা, ভয় লাগা ঘটনা, এরকম কোনো রকম ঘটনার কিছু সম্মুখীন? হ্যাঁ, সে তো ওই যে কোনো বস্তু থাকলে তার ছায়া থাকবে, এরকম হয়েছে। আমার একদম চেনা জানা ক্লায়েন্টের সঙ্গেই হয়েছে। তো সেটা হয়েছিল আমার
আগের বছর 2024 সালে আমার একটা ক্লায়েন্টের বুকিং ছিল। কোন টাইমে সেটা? সেটা শীতকাল, একদম শীতকাল, আমাদের জানুয়ারি মাসের লাস্টের দিক, 30 আর 31 তারিখ। তো আমার 30 তারিখ থাকে প্রতাপ দিঘি বলে একটি জায়গা, দীঘা থেকে মন্দারমণি থেকে 35 to 40 কিলোমিটার দূরে একটি জায়গা, যেখানে বুকিং ছিল। তো আমি বুকিংটা সচরাচর নিয়ে থাকি। তো নেওয়ার পর কোইন্সিডেন্টলি তার কিছুদিনের মধ্যে আরেকটা বুকিংও আসে যে আমাকে 30 তারিখেই আরেকটা কাজই করতে হবে, সেটা হচ্ছে মন্দারমণিতে। তো 30 তারিখে তো আবার যখন কথা হয় ক্লায়েন্টের সঙ্গে, তখন জানতে পারি না 30 তারিখ পৌঁছতে হবে, 31 তারিখ থেকে কাজ স্টার্ট হবে, 32 তারিখ টানা কাজ হয়ে 32 তারিখ রাতে আমরা রিটার্ন করব। তো এই 32 তারিখ না, সরি কি বলছি, মানে 1 তারিখ, সরি 32 তারিখ, মানে কাউন্টে চলে গেছি, 31 1 তারিখ, ফেব্রুয়ারি 1 তারিখে আমরা রিটার্ন করব, এই ফরম্যাটে চলে। তো আমি যে প্রতাপ দিঘির যে ক্লায়েন্ট ছিলেন তার সাথে আমার কথা হয়। তো আমি এখান থেকে অ্যাজ ইউজুয়াল গাড়ি নিয়ে যেমন গিয়েছিলাম। তার ওখানে ভেনিউতে আমি অনেক আদর যত্ন পেয়েছি, কাজ করেছি খুব সুন্দরভাবে। করার পর যখন সেই গাড়িটি স্বাভাবিকভাবে আমাকে সেখানে ড্রপ করে দিয়ে চলে আসে, কারণ সেই গাড়িটি তো আর ক্যারি করবে না আমাকে, সেভাবে বুকিং ছিল। তো ওখান থেকে আমি আরেকটা গাড়ি নিয়ে থাকি। সেই কাকুর আমি নাম ভুলে গেছি, ভোলা উচিত হয়নি যদিও, মানে খুবই ভালো মানুষ ছিলেন। উনি আমাদেরকে প্রথম ক্লায়েন্টের বাড়ি থেকে নেন, নিয়ে আমাদেরকে মন্দারমণি নিয়ে যান। তো মন্দারমণি নিয়ে যাওয়ার পথে আমরা যখন ঢুকছি মন্দারমণিতে আমরা প্রায় দেখে থাকি খুব মানে ভিড় আছে, কিন্তু সেগুলো রিসর্টে, সেগুলো পাবলিক প্লেসে বা ওপেন প্লেসে ছিল না, থাকে না। তো যখন 10:30 বাজে তখন দেখছি বেশ ফাঁকা, আমরা মন্দারমণিতে বেশ কিছুটা ঢোকার আগে বেশ ফাঁকা। তো আমার যে ক্লায়েন্ট থাকে তাকে আমি ফোন করতে থাকি যে 10টায় ঢোকার কথা ছিল, তো গাড়ি লেট করে। তো যা হয়, রাস্তায় বেরোলে পরে জ্যাম এটা ওটা সম্মুখীন হয়, তো গাড়ি লেট চলে। তো 10:30 প্রায় বেজে যায়। ক্লায়েন্টকে ফোন করলে পরে ক্লায়েন্ট ফোন রিসিভ করে, তো বলে যে তুমি ঋতপা, তুমি এত লেট করেছো, কি বলবো, তোমার জন্য হোটেল অপেক্ষা করছে। তো প্রথম কয়েকটা টোনটা খুব অদ্ভুত লেগেছিল, কারণ তারা জানতো যে আমরা 3জন মহিলাই যাচ্ছি এবং একটা আলাদা প্লেস থেকে এখানে। আমি কিন্তু ক্লায়েন্টের সঙ্গে যাইনি, সঙ্গে গেলে বিষয়টা আলাদা ছিল, যে আমি লেট করছি তার লেট হচ্ছে এরকম না। তো আর 10:30টা আমার মনে হয় খুবই ইজি টাইম, মানে এমনটা আনইজি টাইম নয়, একদমই আনইজি টাইম নয়, আর তাও একটা ট্যুরিস্ট স্পটে। তো যখন আমি যাই, সেটা আবার মন্দারমণি থেকে বেশ কিছুটা দূরে ছিল, 2 কিলোমিটার কি 2.5 কিলোমিটার, আমি সঠিক বলতে পারবো না। তো যাওয়ার পরে ক্লায়েন্ট আমাকে রিসিভ করে, জাস্ট দেখা করতে হয় তাই। আমি গুগল লোকেশন করে যখন নামি হোটেলের সামনে বহু অপরিচিত লোক, যাদেরকে আমি চিনিও না জানিও না, ইভেন যাই হোক একটা আনইজি মোমেন্ট ছিল। যাই ভেতরে যাওয়ার পর তারপর দেখি ক্লায়েন্ট আমাকে রিসিভ করতে আসে। তো সে কিন্তু আমার সঙ্গে জাস্ট একটা বিরক্তি প্রকাশ করেছিল যে কেন 10:30। তো আমি তার থেকে একটু আশা করেছিলাম যে আপ্যায়ন করতে হবে না ফুলমালা দিয়ে, কিন্তু মানে এটুকু এক্সপেকটেশন রেখেছিলাম যে সে অ্যাটলিস্ট আসবে, 2 মিনিট দাঁড়াবে। তো আমার যে আমার সঙ্গে যে ড্রাইভার, যে কাকুর কথা আমি বললাম, সেই কাকু কিন্তু বিষয়টা বুঝতে পেরেছিলেন, এবং কাকু আমাকে কন্টিনিউয়াস দাঁড়িয়েছিলেন যতক্ষণ আমরা একদম রুমে চেক ইন করছি সেই দিনই দাঁড়িয়েছিলাম। কিন্তু ক্লায়েন্ট কিন্তু জাস্ট আমার যেখানে ফুড সার্ভিস ছিল সেখানে আমাকে নিয়ে যায়, সেইটুকুই, তার বেশি কিন্তু সে ওয়েটও করে না, কিছু না, সে তার মতন লেফট হয়ে যায়। তো এটা ন্যাচারালি হয় না। তো আরও একটা বিষয়, ওদিন বেশ রাত হয়ে গেছিলো। আর একটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে পরের দিন চেক আউটের সময়, তো যখন আমরা বেরিয়ে আসছি, তো ক্লায়েন্ট আমাকে অবশ্যই পে করেছিল। আমার ফেরার ট্রেন ছিল, তো কাঁথি থেকে ট্রেন ছিল, তো ক্লায়েন্ট সেটার জন্য পে করেছিল অবশ্যই। কিন্তু আমি দেখি যে ক্লায়েন্টরা যে বাসে গেছে, সেই বাসের 50% ফাঁকা আসছে, 50% ফাঁকা গেছে এবং ফাঁকা আসছে। তো তখন আমি তাকে অ্যাপ্রোচ করি যে আমরা তো 3টে মেয়ে আছি, আমাদের ট্রেনটা 6:30 পৌনে 7টায়। তো দীঘাতে যে লাস্ট ট্রেনটা যায় আবার ফিরে আসে, সেটা 6:30 পৌনে 7টা নাগাদই। তো যদি বাই চান্স ট্রেন লেট করে, কাঁথি স্টেশনটা একদমই ফাঁকা। তো এখানে একটা চিন্তা থাকে যে 3জন মহিলা যেহেতু আছি, তো তাকে আমি অ্যাপ্রোচ করি। সেই অ্যাপ্রোচটা এত লাইটলি ইগনোর করে যায়, এত লাইটলি, এবং ক্লায়েন্টের বাবা মা হাজব্যান্ড যদি হতো আমি ভাবতাম ঠিক আছে, কিন্তু সেটা ক্লায়েন্ট নিজে একজন মহিলা। নিজে মহিলা হলে কি কাঁথি স্টেশনে অত রাত্রিবেলা একা দাঁড়াতে পারতে? আমার এখন একটা বড় প্রশ্ন রইল তোমার কাছে, আর তুমি যদি ভিডিওটা দেখে থাকো। আর তো
এবার হয় কি, আমি শুনে খুব অবাক হয়ে যাই এবং 2 মিনিট পজ হয়ে যায় যে একবারও ভাবলো না, আচ্ছা রিটার্ন করে দেওয়া যেত, যে রেমান্ডেশনটা দিয়েছিল বা ট্রেন বাসের জন্য রিটার্ন করে দেওয়া যেত, কিন্তু সে মানে বদারই করেনি। সে ইভেন দরজাটা খুলে হ্যাঁ শুনে না জায়গা নেই, খুবই ইগনোর, মানে একদম লাইটলি ইগনোর করে দেয়, মানে ম্যাটারই করে না। তো সেদিন কি হয়েছিল এবার বলি। সেদিন আমরা যাই হোক একটা অটো পেয়ে সেখান থেকে আমার কি একটা সিক্স সেন্স কাজ করেছিল যে না দীঘা চলে যায়, ওখানটা তো মেন প্ল্যাটফর্ম পাবো, কাঁথিতে যায় না, দীঘা চলে যায়। দীঘা থেকে দাঁড়িয়ে থেকে যখন ট্রেন ঢোকে ফাইনালি দীঘা স্টেশনে, তো ট্রেনটা তখন ঢোকে 9:45 নাগাদ, 6:30 ট্রেন 9:45। আমরা একটু একটু গুগল করলে দেখতে পারেন ওই ট্রেনগুলো ন্যাচারালি ওরকমই লেট করে। তো যখন 9:45 ট্রেন ঢোকে, আমি শুধু তখন আমার মনে হয়েছিল যে আমি ওই যে ডিসিশনটা নিয়েছিলাম মন্দারমণি যাই, মন্দারমণি থেকে কাঁথি যাইনি, দীঘা এসেছি, এই ডিসিশনটা গুড ডিসিশন। এবং খুব আক্ষেপ হয়েছিল যে কেন আমি এত দূরে। ইভেন আমি একটা কথা বলি, আমি রেমান্ডেশন প্রায় 50% কম নিয়েছিলাম, কারণ ক্লায়েন্টের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরেই বলা যায় একটা পরিচয় ছিল। তো হ্যাঁ, তাকে বলিনি, আন্তরিকতা এতটাই ছিল যে বলিনি। তো সেই আন্তরিকতার থেকেই কিন্তু এক্সপেকটেশন ছিল যে অ্যাটলিস্ট হয়তো বাসে লিফট পাবো। তো যাই হোক, তো সেখান থেকে যখন 9:45 আমরা ট্রেনে উঠি, তারপর সেই ট্রেন ছাড়ে, যখন কাঁথি স্টেশনে ঢুকি, শীতকাল, কাঁথি স্টেশনে যখন ঢুকেছে 10টা ম্যাক্সিমাম 10:20-25 হবে ট্রেন এরকম। এখন ট্রেন লেট করছিল, বেশ ভালো লেট। আমরা শিয়ালদা না হাওড়া ঢুকেছিলাম তখন প্রায় 1:45 বাজে। আমার দাদা গিয়ে আমাদেরকে নিয়ে এসেছিল, এটাও আমার মনে আছে। তো কাঁথি স্টেশনে আমি দেখছি পুরো নির্জন, একটা বিড়াল, একটা কুকুর, একটা মাছি অবধি নেই। তো আমরা তো মহিলা, আমরা মানুষ, তো মহিলা পুরুষের পরে আগে তো মানুষ, তো মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোটা জরুরি ছিল। তো ক্লায়েন্টের এই বিহেভিয়ারটা ঠিক আছে, তার বাড়ির লোকজন কারোর একবারও মনে হলো না যে এটা কি হলো বা কি করলাম বা ওরা গেল কিভাবে, পৌঁছেছে তো ঠিকঠাক। তো আমি চলে আসি। তো আমার দাদা আমাকে কলকাতা থেকে রিসিভ করে, সেখানে আমি ছিলাম মাসির বাড়িতে। যাও, তো পরদিন যখন আমি ক্লায়েন্টকে বিষয়টা জানাই, সে খুব লাইটলি বলে রে হ্যাঁ আমাদেরও না লেট হয়েছে। তো এরকম ঘটনাও ঘটেছে জীবনে। তো আবার এরকম হচ্ছে মাঝের গ্রামে গেছি, একদম ভেতরে একটা জায়গা যেখানে একটা টোটো অব্দি নেই, 2টো বাল্ব রাস্তায় বাল্ব লাগানো, আমি আর আমার একটা ছোট্ট পুচকি স্টাফ, আমরা বুঝতে পারি না তো রাত হয়ে যাবে, 7:30 বাজে, আমাদেরকে না খাইয়ে ছাড়া হবে না মঙ্গল অমঙ্গলের কথা ভেবে, কিন্তু রাস্তা দিয়েছে কীভাবে মঙ্গল অমঙ্গল হবে বুঝতে পারছিলাম না। যাও, সেখানে ওই যে বললাম কেউ একজন আছে আমার উপরে, সে কোনোভাবে কোনো একটা যানবাহন টোটো অটো পেয়ে গেছিলাম। এরকমও হয়। কিন্তু আমার ক্লায়েন্ট আমি স্টেশনে পৌঁছেছি কিনা, ট্রেনে উঠেছি কিনা, এগুলোও খোঁজ নেয়। তো মিলিয়ে মিশিয়ে এক্সপিরিয়েন্স আছে, মিলিয়ে মিশিয়ে সব রকম আছে। এই হচ্ছে বিষয়। যাক, সর্বোপরি যে সবটাই সুখ তা নয়, না সবটাই যে সম্মান সবাই করবে, কাউকে কোনোদিনও সবাই সম্মান করেনি, না না একদমই না। অমিতাভ বচ্চন বিগ বি, সবাই যে সবার কাছে তিনি প্রিয় অভিনেতা তা নন। উত্তম কুমার আমাদের মহানায়ক, অনেকেরই তার সিনেমা ভালো লাগে না, কারো সৌমিত্রকে ভালো লাগে, সৌমিত্র চট্টোপাধ্যায়কে, কারো মিঠুন চক্রবর্তীকে, একদম, কারো নানা পাটেকারকে, একদম, কারো আবার শাহরুখের ছবিতে সে পাগল, একদম, কারো বেদের মেয়ে জ্যোৎস্না, কারো গোপিকাইন বাঘা বাইন, কারো বা বিভিন্ন মানুষের। তো এরকম রুচি, আসলে এটা রুচি। তো এই রুচির পথেই থাকবে। এইসব নিয়ে ভালো এবং মন্দ নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। তো এবারে শেষে আপনারা কিন্তু যে কোনো সময় মেকআপের জন্য হোক, উইডিং মেকআপের জন্য হোক, মানে ব্রাইডাল যাকে বলে, মেকআপের জন্য হোক, বা কি বলা হয় সবসময় মেকআপ কি বলা হয় এটাকে, মানে ডেইলি বেসিসে যে কেয়ারটা হয়, মেকআপের জন্য কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন প্যারামাউন্ট বিউটি পার্লার অ্যান্ড স্টুডিওতে। ওর নাম্বারটা অবশ্যই আমরা স্ক্রিনে দিয়ে দেবো, তার আগে ওর মুখ থেকে একবার শুনে নেব। নাম্বারটা 7029122925, 7908367710। আজ কিন্তু আমরা শেষের দিকে নয়, আমরা শেষ করব। তার আগে হরিতপার কর্মজীবনের, হরিতপার প্রেমিকের সুখ সমৃদ্ধি কামনা করি। ও ভালো থাকুক এবং ওর প্রতিটা স্বপ্ন যেন নিজের মতন করে বিকশিত হোক, আরও ভালো থাকুক। আর আপনাদের জন্য একটা কথা,
আপনাদের মধ্যে যদি কারো কোনো রকম অভিজ্ঞতা থাকে, বাংলা ইতিহাস, ভূগোল, ইংরাজি, অঙ্ক, যা বিষয়ে আপনি এক্সপার্ট, আপনার মনে হয় যে আপনার অনেক অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা আপনি মানুষের সাথে শেয়ার করতে চান, তাহলে আসুন আমাদের সঙ্গে। আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ফোন করুন আর আমাদের সঙ্গে আসুন, আপনার সঙ্গে গল্প করব আর সেই গল্প শোনাবো আমাদের দর্শকদের। আর আরও একটা বিষয় ঋতুবাকে বলবো, দর্শকরা চাইলে আরও একদিন শুনবো আরও অনেক গল্প। অবশ্যই। আর ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ এই পুরো টিমটাকে, অসংখ্য ধন্যবাদ এই টিমটাকে যে আমাকে বিশ্বাস করার জন্য, এইটুকু সুযোগ দেওয়ার জন্য, আমাকে এত বড় প্ল্যাটফর্মে আনার জন্য, বা যাই হোক, যেটুকু মানে বলতে পারছি না, মানে যেটা ভাবছি সেটা বলতে বোঝাতে পারছি না, মানে আসতে পেরেছি, এটা একটা বড় জিনিস। আর এই সুন্দর টিমটা যেন আরও এগিয়ে যেতে পারে, আপনাদের সাপোর্টটা কিন্তু জরুরি। তো প্রত্যেকে আমাদের এই ফ্যামিলিটাকে অবশ্যই সাপোর্ট করবেন, দেখবেন প্রত্যেকটা জিনিস, কিন্তু প্রত্যেকটা জিনিস থেকে শেখার আছে। আমার আগেও বহুজন এসছেন, আর কাকু নিজে এত বড় গুণী মানুষ, তো সেইগুলো ছায়া কিন্তু যদি একটু সেই সহচর্য পেতে গেলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটার সঙ্গে থাকবেন, এটুকুই রিকোয়েস্ট। ধন্যবাদ ঋতুপাকে। তার থেকেও বেশি ধন্যবাদ জানাবো ঋতুপার পথপ্রদর্শক, যাকে দেখে ঋতুপার ভাবনা, কাকলি রায়, মা এবং তার গুরুদেব, তাই তো? একদম তাকে কেন সেই পথ, সম্পূর্ণ পথটাকে সেই গুছিয়ে দিয়েছেন, তার দেখানো পথেই ঋতুপা এগিয়ে চলেছে। ঋতুপা অনেক দূর যাক, তার স্বপ্নের পর্যন্ত পৌঁছাক, স্বপ্নের শেষ প্রান্ত পর্যন্ত, এই বলে আজ শেষ করছি। ভালো থাকুন, দেখা হবে আগামী কোনো আরও একটি ভালো এপিসোডে। ততক্ষণ নমস্কার।